শুভেচ্ছা। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন যত খেলা আমন্ত্রণ সবাইকে। সাথে রয়েছে আমি রুবাদ ইফতেখার। শুরুতে জানিয়ে দিচ্ছি খেলাধুলার সবশেষ কিছু খবর। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। শেন জার্গেনসেনের পদত্যাগের সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। তাকে আর দায়িত্বে বহাল রাখতে আগ্রহী নয় বোর্ড। ভারত সিরিজেই নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ। নতুন কোচ অনুসন্ধান ও নিয়োগের জন্য 5 সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি তাকে ছেড়েই দেওয়া হয় তাহলে এখন ছেড়ে দেওয়াই ভালো, এটা ইমিডিয়েট হওয়াই ভালো। ইন্টারিম পিরিয়ড চলে যাবে, কিছুদিনের জন্য আছে, এরকম টিমের জন্য ভালো হবে না। পরে আমি বোর্ডের সাথে আলাপ আলোচনা করলাম, বোর্ডের সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম তাকে ইমিডিয়েটলি আমরা রিলিজ করে দিচ্ছি। যে একটা কমিটি করে দিয়েছি, স্পেশাল কমিটি, যারা নাকি নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ যা আছে আমাদের সব এদের ব্যাপারে আমাদেরকে আশা করছি যে এক মাস থেকে 1.5 মাসের মধ্যে আমরা নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ পেয়ে যাব। এদিকে আজ সকালে শেন জার্গেনসেনের সাথে জরুরি সভায় বসেছিলেন বিসিবি সভাপতি। তবে নিজে সিদ্ধান্ত বদলাননি জার্গেনসেন। অবশ্য তিনি এও জানিয়েছিলেন বিসিবি চাইলে ভারত সিরিজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সভাপতির সাথে খুবই ফলপ্রসূ সভা হয়েছে। আমাকে 2015 বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার অফার দেওয়া হয়েছে, যার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। তবে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি না। যে ধরনের সমালোচনা এবং মন্তব্য শুনতে হয়েছে গেল কিছুদিনে, সেগুলো আসলেই দুঃখজনক। কোনো নতুন কোচিং এর অফার আমি পাইনি। অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে পরিবারকে সময় দিতে চাই। তবে বিসিবি চাইলে আমি ভারত সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করব। আজ সারাদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিলেন সহকর্মী সাইফুল মজুমদার। তিনি এখনো আছেন সেখানে। আমরা সর্বশেষ অবস্থা জেনেছি তার কাছ থেকে। সাইফুল, আমাদের বোর্ড সভাপতি বললেন যে একটা 5 সদস্যের কমিটি করা হয়েছে নতুন কোচ খোঁজার জন্য। কমিটিতে কারা কারা আছেন? 5 জন কে কে আছেন? রুবাইদ, যে কমিটি করা হয়েছে সেখানে আছেন মূলত মাহবুব আনাম, জালাল ইউনুস এবং 3 এক্স ক্যাপ্টেন। তারা হচ্ছেন আকরাম, দুর্জয় এবং সুজন ভাই। তো এই 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের কাজ হবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কোচ খুঁজে বের করা। অবশ্যই নাজমুল হাসান পাপন যেটি জানিয়েছেন যে এই কোচ খোঁজার বিষয়ে যে বিষয়টি প্রায়োরিটি দিবে এই কমিটি, তাদের কাজ হচ্ছে বিদেশি কোচ খোঁজা। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে এরই মধ্যে বিসিবি কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছেন। সেটা হতে পারে, আসলে আমরা গত কয়েকদিন ধরে যে 4-5 জন কোচের কথা শুনে আসছি, সেখানে শেন ওয়ার্ন, সৌরভ গাঙ্গুলি কিংবা ওয়াসিম আকরামের মতো যে ক্রিকেটার আছেন, সাবেক ক্রিকেটার আছেন, তাদের সঙ্গে আসলে কথা বলেছেন। তবে উনি এখন বলেননি আসলে কাদের সঙ্গে কথা বলেছেন। তবে গত কয়েকদিন ধরে তারা যে বেশ কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের মধ্যে আমরা জানতে পেরেছি এই কয়েকজন ক্রিকেটারও আছেন। তো তাদের কাজ হচ্ছে যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তারা এই সময়ের মধ্যে অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে কোচ খুঁজবেন এবং বিসিবিকে সেটি জানাবেন। রুবাইদ, সাইফুল, আরো আজকের সভাটির বিসিবি জরুরি যে সভাটি ছিল, এতে কোচ ছাড়া আরো কিছু ইস্যু ছিল, সম্প্রচার সত্য এবং বাইলেটারাল সিরিজের কিছু তারিখ নির্ধারণ নিয়ে। ওগুলো নিয়ে কি জানেন আপনি বা কি জানাতে পারবেন আমাদেরকে? যেটি হয়েছে যে বিসিবির যে কয়েকটি এজেন্ডা ছিল, তার মধ্যে মূল বিষয়টি অবশ্যই ছিল শেন জার্গেনসেনের বিষয়ে। তাছাড়া হচ্ছে টিভি রাইটসের বিষয় ছিল। তো বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে মিডিয়া রাইটসের বিষয়ে, যেটি হচ্ছে যে 14 তারিখ হচ্ছে টেকনিক্যাল অফার নিয়ে কিছু বিষয়ে আলোচনা হবে এবং তার 2 দিন পর অর্থাৎ 16 মে হচ্ছে ওপেন অকশন হতে পারে। তবে একটি বিষয় হচ্ছে যে ফ্লোর প্রাইসের বিষয়ে যে আপনার যে টিভি রাইটসের, সেটি আসলে এখনো নির্ধারণ হয়নি। এই বিষয়ে আসলে বিসিবি যেহেতু আপনার নিম্বাসের সঙ্গে কিংবা স্টার স্পোর্টসের সঙ্গে আগের অভিজ্ঞতা ভালো না, বিশেষ করে নিম্বাসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আসলে আগে চুক্তি হয়েছিল সেটি আসলে খুব তিক্ত অভিজ্ঞতা ছিল। সেই বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে বাংলাদেশ টিভি রাইটসের বিষয়কে সচেতন হতে চায় এবং তারা এই জন্য অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে, যারা হচ্ছে সব বিষয় বিবেচনা করে বিসিবিকে আসলে জানাবেন কিভাবে কি অর্থাৎ কোন রুলস রেগুলেশনে চুক্তি করলে বিসিবি লাভবান হবে এবং কোনো সমস্যায় পড়বে না। তো এই বিষয়টি হচ্ছে অস্ট্রেলিয়া সেই প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে বিসিবি এবং হয়তো শিগগিরই কিছু একটা বিষয় জানতে পারবে বিসিবি। রুবাইদ, কথা বলছিলাম সহকর্মী সাইফুল মজুমদারের সাথে। আজকে বিসিবিতে সারাদিন কি হলো তার একটা আপডেট শুনে নিলাম। এই মুহূর্তে স্টুডিওতে হাজির আছেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ, স্বাগত। বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আজকে সারাদিনে। না, অফকোর্স ইয়েস। আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপ 1 বছর
সোয়া বছরই আছে, তাহলে এই কোচের একটা ইম্পর্টেন্ট ছিল, যেহেতু সে লাস্ট 2.5-3 বছর ধরে কাজ করছিল, সেজন্য আমি মনে করি ইম্পর্টেন্ট ছিল। তো সে আমার জোর করে রাখা যাবে না, সে রাজি হয়নি। জাভেদ, আমরা রাখা যাবে না কিংবা তিনি থাকছেন না এই প্রসঙ্গটার আগে আমরা একটু যদি পেছনে যেতে চাই, যে শেন জার্গেনসেনকে নিয়োগ দেয়া, উনি কিন্তু স্পেশালিস্ট কোচ ছিলেন, বোলিং কোচ ছিলেন, স্পেশালি একটা সাইডের বোলিং কোচ ছিলেন, সেই যুক্তিটা আসলে কতটুকু শক্ত ছিল? কারণ আমরা কিন্তু সেটার ফলটা আমরা এবছর এসে দেখতে পেরেছি 3টা সিরিজে। না দেখেন, আপনি যদি ওইভাবে চিন্তা করেন 3টা সিরিজ, ও একটা কোচ, ক্রিকেটের কোচ খুব ইম্পর্টেন্ট ওই লেভেলের জন্য, বাংলাদেশ টিমের জন্য আমি মনে করি কোচের চেয়ে মানে কোচ যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি মানে কোচ প্ল্যানিং কী হতে পারে, মোটিভেট কী হতে পারে। তো ওই হিসেবে বাংলাদেশ কিন্তু ওর আন্ডারে কিন্তু খারাপ ক্রিকেট খেলেনি। আজকে সবসময় আমাদের সমালোচনা তখনই হয় যখন আমরা খারাপ খেলা শুরু করি। ভালো খেললেও, যখন ভালো খেলছিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মাথা ঘামানো হচ্ছিল কে ও আমাদের এই টাইপের কোচ, আমরা আরও কীভাবে ভালো করতে পারি বা ইন ফিউচার কী করবো আমরা, কে হয়তো ওকে ফাইন ইজ এ হেড কোচ, আমি ব্যাটিং স্পেশালিস্ট কোচ আনবো, মানে উইথ ফলোড বাই হয়তো ফিল্ডিং করাবে, এই টাইপের কিছু হলে তা একটু ভালো হতে হবে। আজকে যে বাংলাদেশ, আপনি জানেন যে আমরা কিন্তু টোটাল অনেক জায়গায় ফেল করেছি, বেশি আমরা ফেল করেছি ব্যাটিংয়ের জায়গাটা। তো ওটা যদি স্পেশালি তখনই যে আমরা করতাম, আজকে খারাপ করেছে বিধে এগুলো কথা আসছে। তো এটা প্রফেশনাল লেভেলে এগুলো আসা উচিত না। কেন কন্টিনিউ বাংলাদেশ দল ওকে এত বছর বা 2015 পর্যন্ত দেওয়ার কারণে ছিল, কিন্তু সে কিন্তু সাকসেস বিদায়। আজকে ও যেটা ওর কথায়ও আসলো, কেউ বললো যে এত সমালোচনা, এত মানে ওর আক্ষেপ থেকে বলছে, ইমোশনাল থেকে বলছে না সে, যে বাংলাদেশে এই জন্য আমি আর করাবো না, যে ক্রিকেট বোর্ড চায় যে এটা। তো ওটা আমি মনে করি ওটা ঠিকই নিয়োগ ছিল, ওর সাথে কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ হলে মনে হয় ভালো হতো। জাভেদ, এবার আমরা আসি যে বিসিবির এই সিদ্ধান্তটা, আমাদের সভাপতি জানালেন যে আসলে যিনি চলে যেতে চাচ্ছেন তাকে যেতে দেওয়াটাই ভালো, কিন্তু সামনে কিন্তু সিরিজ আছে, অনেকটা সিরিজ আছে, আমরা একেবারেই সময় পাচ্ছি না ভারত সিরিজের জন্য। এত বড় একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে আমরা নতুন কোচ যদি ধরে যে আজকে রাত্রেই কোচ হয়ে গেল ডিসাইডেড, গিভেন দেন প্লাস মাইনাস করে 1.5 মাসের সময়ও পাচ্ছি না আমরা। সবকিছু মিলিয়ে আমাদের কনসিডার আমাদের ক্যালেন্ডারে কতগুলো খেলা আছে, শুধু ইন্ডিয়া সিরিজ তো আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের এখন যে অবস্থায় আছি আমরা, আমাদের জন্য আমি বরাবরই বলতে, যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য যে কোনো সিরিজই ইম্পর্টেন্ট, স্টেপ বাই পার্ট বাই পার্ট। তাহলে আমি মনে করি নতুন কোচ সাধারণত আমাদের দেশে 80-90% হয় যখন হাই প্রোফাইল কোচ আনা হয়, তখন কিন্তু যেমন আপনি যদি এই কোচের কথা বলেন, ও কিন্তু বেশি আপনার সাফারিং করে নাই, কেন ও লিমিটের মধ্যে কাজ করেছে। কিন্তু যখন হাই প্রোফাইল কোচ আনা হয়, আমি 99% বা 90% দেখেছি ও ওর মতো টিম সাজানোর চেষ্টা করে। তখন হয় কি, যেমন ধরেন ট্রাভেল চেপাল যখন আসছিল তখন আকরাম বুলভাইকে একটু নাড়ানো হলো, আবার আগে মহিন্দ্র রহমান তারা, তখন নান্নু ভাই, এদেরকে নাড়ানো হলো। আবার যখন জেমি সিরিজ আসলো তখন আশরাফুল, মাশরাফি, জাভেদ উমর, এদেরকে নাড়ানো হলো। তাহলে এটা তো হওয়া উচিত না। এটা ক্রিকেট বোর্ড অবশ্যই একজন ভালো কোচ আমি বিশ্বাস করি, কিন্তু ওর সাথে ক্রিকেট বোর্ডকেও মানে ওই মেসেজটা ওনাকে দিতে হবে যে আমাদের এই লটে এই প্লেয়ার আছে, যাতে কোনো আবার মানে কি বলে শাফলিং বেশি না করে। শাফলটা বেশি করলে ওর মতো দল না মানা যায়। জাভেদ, শাফলিং এর কথা যখন আপনি বলছিলেন, বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন চেষ্টা করেন নতুন একজন কোচ এসে, তো তার মধ্যে সে টিম সাজানোর চেষ্টা করে, এটা তার জন্য তার একটা চাওয়া থাকে যে তার দলটা তার স্ট্র্যাটেজিতে খেলবে, তার হয়তো পছন্দের কিছু প্লেয়ার থাকবে, প্রায়োরিটাইজড প্লেয়ার থাকবে। জাভেদ, শেন জার্গেনসেন গত আপনি যেরকমটা বলছিলেন, আমরা সবাই জানি যে 2.5 বছর, প্রায় 3 বছর ধরে বাংলাদেশ দলের সাথে খেলছিলেন। তো ভারত সিরিজটা আমি জোর দিচ্ছি বেশি, তার কারণ তারপরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, দুটো সিরিজ কাছাকাছি, দুটো সিরিজ যখন আমরা সময় কম পাচ্ছি, তো এই সময় নতুন একজন কোচ এসে পারমুটেশন কম্বিনেশন নিজের মতো করে করবেন, নিজের মতো একাদশ সাজাতে চাবেন। আমাদের টাইগার স্কোয়াডের প্লেয়াররা কিন্তু 2 বছর 2.5 বছর ধরে জার্গেনসেনের পদ্ধতিটাতে অভ্যস্ত। জি, এটা তাদের জন্য কতটুকু ক্ষতিকর হলো? না, অফকোর্স যে কোনো নতুন কোচ আসলে প্লেয়ারদের ক্ষেত্রে একটু মানে আলটিমেটলি প্রফেশনাল লেভেলটা হওয়া উচিত না। কারণ ক্রিকেটে সাকিব, তামিম বলেন বা নাসির বলেন বা মুশফিক বলেন, দে অল আর ম্যাচিউরড আর এস্টাবলিশড, এটা হওয়া উচিত না। কিন্তু হয়তো হয়তো একটু হলেও ব্যাকআপ মাইন্ড কিন্তু কাজ করে, কে আল্লাহ এর আন্ডারে আমরা খুব কমফোর্টেবল ছিলাম, এখন নতুন কোচ কেমন হবে। কিন্তু আমি আশা করবো যে এটা ওদেরকে ক্রিকেটে আমি বারবারই বলি, কোচ কিন্তু গুড মোটিভেট, গুড প্ল্যানার হতে হবে। কোচ কিন্তু নতুন কিছু শিখাবে না, এটা নিয়ে চিন্তা করা উচিত না। প্রফেশনাল লেভেলে ওদের 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 কাজই হবে গিয়ে পারফর্ম করা। নতুন কিছু কোচ যদি কোনো টেকনিক করে, তাদেরকে বুঝতে হবে যে আমি কতটুকু ক্যাচ করব। কিন্তু আমি মনে করি অবশ্যই এটা একটু হলে এফেক্ট হবে, কিন্তু আমি খুব দ্রুত আনা উচিত। কেন আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা সিরিজ যেমন ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু আমরা ইমোশনাল জাতি, ওয়ার্ল্ড কাপকে বেশি আমরা ফেস করব, মানে আমরা ফোকাস করব। তো ওই জন্য এইগুলো সিরিজ যদি এখন থেকে নতুন করে প্ল্যানিং করতে পারে, তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপে আমাদের একটা ফল আসতে পারে।
জাভেদ, আমরা নতুন কোচ নিয়ে আরো কথা বলবো, কে হতে পারে, তা একটা বিরতি নিয়ে নিচ্ছি। নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। যত খেলায় স্বাগত আরেকবার, আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার। এবারে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায় চাপলো মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে বিসিবি 9 জনের বিপক্ষে সেঞ্চুরি করেন রিয়াদ, তারপরই ক্লাব কর্মকর্তাদের। রুবাইদ ইফতেখার। এবারে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায় চাপলো মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে বিসিবি 9 জনের বিপক্ষে সেঞ্চুরি করেন রিয়াদ, তারপরই ক্লাব কর্মকর্তাদের উদ্দেশ্যে করেন অসমান অঙ্গভঙ্গি। রিয়াদের এমন আচরণে তার উপর ক্রিকেটের কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ এনেছেন ম্যাচ রেফারি শওকত ইসলাম। রিয়াদের দল ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার সানোয়ার হোসেনও অসন্তোষ প্রকাশ করেছেন এমন আচরণে। সেঞ্চুরি উদযাপনের সময় খুব বাজেভাবেই উনি ইনডিসেন্ট শো করেছেন, যেটা আমরা ন্যাকেডাইতেই সবাই দেখেছি এবং হয়তো মিডিয়াতেও কোনো কোনো ইসে গিয়েছে। তো আশা করি বিষয়টি আমরা দেখব অ্যাজ পার কোড অফ কন্ডাক্ট, অ্যাজ পার বিসিসিবি টুর্নামেন্ট কমিটি রুলস, যেটা যেভাবে আসে সেভাবেই আমরা হয়তো এটা দেখব। আবারও অশোভন আচরণের দায়ে দণ্ডিত একজন টাইগার ক্রিকেটার কথা বলছে জাভেদ ওমরের সাথে। জাভেদ, এ ধরনের দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে কি কিছুটা নিয়মিত হয়ে যাচ্ছে? আর এটা দুঃখজনক, প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে যে কেউ ক্রিকেটের ঊর্ধ্বে না। যেহেতু আপনি জানেন, আমি জানি না, হয়তো হয়তো প্র্যাকটিসে বা আগের দিন হয়তো কোনো হটটক হয়েছে কিনা। আলটিমেটলি প্লেয়ারকে বুঝতে হবে যে যতই আমরা যাই করি, এন্ড অফ দ্য ডে কিন্তু জবাব হচ্ছে রান করে। তো এই জন্য কোনো শো করা এভাবে উচিত না, কারণ আপনি জানেন যে এরা হচ্ছে বাংলাদেশের আইকন প্লেয়ার, লেজেন্ড প্লেয়ার, তাদেরকে ছোটরা ফলো করবে, এটা হওয়া উচিত। যতই ইমোশনাল থাক, যতই রাগ থাক, যতই ক্ষোভ থাক, আপনাকে ওই লেভেলে, প্রফেশনাল লেভেলে, এটাও একটা প্রফেশনালকে আপনাকে ওই জায়গাটা কন্ট্রোল করতে হবে। আপনাকে অফিসের উপর রাগ থাকতে পারে, ম্যানেজারের উপর রাগ থাকতে পারে, আপনার জবাব হচ্ছে রান করে। তা আমি মনে করি এই সব প্লেয়ারদেরকে, সেটা যেই হতে পারে, লিজেন্ড হতে পারে, জুনিয়র হতে পারে, কেউ ক্রিকেটের ঊর্ধ্বে না। এই জন্যই ম্যাচ রেফারি রাখাতে অবশ্যই, এটা যদি হয়ে থাকে, মানে হয়েছে, আমরা ফুটেছে যেটা দেখেছি, দুঃখজনক। আমি মনে করি এরকম হওয়া উচিত না। যেহেতু আমার সিনিয়র প্লেয়ার, এটাকে বুঝতে হবে কি আমাকে সবাই দেখছে বা ফলো করছে, আমি হচ্ছি সবার আইডিয়াল অ্যান্ড আইকন। আর জাভেদ, আরেকটা ব্যাপার যে এই ইস্যুগুলোতে, সেন্সিটিভ ইস্যুগুলোতে বিসিবির শাস্তিটাই কি একমাত্র পন্থা হতে পারে যে যেন এই পথ থেকে ক্রিকেটারদের সরিয়ে আনা যায়, নাকি অন্য কোনো কাউন্সিলিং এর মাধ্যমে এটা করা সম্ভব? না, অবশ্যই কথা বলা উচিত। যেমন ধরেন, ও যাকে পছন্দ করে ওকে দিয়ে বলানো উচিত, যেমন রিয়াদ বলেন বা সাকিব বলেন বা যেই বলেন, তামিম বলেন, এটা অবশ্যই কথা বলা উচিত। কারণ সময় এটা এক্সট্রা প্রেশারের কারণে হয় বা কোনো এক্সট্রা রাগের কারণে, ওইটাও কাউন্সিলিং করা উচিত। কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি তখনই আপনার শিক্ষা হবে যখন আপনার জরিমানা হবে বা ম্যাচ ফাইন হবে, তখন কিন্তু আপনি সাবধান হবেন। কিন্তু আপনি কাউন্সিলিং করে আপনি এই টাইপের যখন জরিমানা বা ম্যাচ মানে ড্রপ, এই টাইপের ফাইন না হলে আলটিমেটলি কিন্তু ওর হয়তো মাথায় ঢুকবে না জিনিসটা। কে 3টা ম্যাচ যখন ম্যাচের বাইরে যখন ঠান্ডা চিন্তা করবে আমার করা উচিত হয় নাই, বা একটা ম্যাচ বাইরে থাকবে বা জরিমানা হবে, এটা অবশ্যই কাউন্সিলিং তো দরকার আছেই, সাথে আমি মনে করি যে জরিমানাও দরকার। জাভেদ, আমরা আশা করছি যে ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে জড়িত যারা ল মেকার্স আছেন তারা আমাদের শো দেখছেন। ফিরে যাচ্ছে আগের প্রসঙ্গে, কোচ প্রসঙ্গে। একটা কথা বারবার উঠছে জাভেদ, বিদেশি কোচ দরকার বা দেশি কোচ দরকার। একটা বিতর্ক আমরা শুনতে পাচ্ছি যে আসলে বাংলাদেশের মতো একটা দলের জন্য যারা খেলোয়াড়দের ভেতর থেকে জানেন, মানসিকতাটা জানেন, সেরকম একজন বিদেশি কোচ দরকার, দেশি কোচ দরকার। ওরা অনেকে বলছেন না, আসলে দেশি কোচদের আন্তর্জাতিক পর্যায়ে এক্সপিরিয়েন্সটা, এক্সপোজারটা কম, বিদেশি একজন ভালো মানের কোচ। আপনি দু ধরনের কোচের অধীনেই খেলেছেন, দেশি হোক বিদেশি হোক, একজন খেলোয়াড়ের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি আসলে ম্যাটার করে? দেখেন, ক্রিকেটে আমি কিন্তু কখনো মানে মানে টেকনিক্যাল কোচিংয়ে এত ইম্পর্টেন্ট দেয় না। বিদেশি কোচ, এস্টাবলিশ কোচ যদি হয়, দরকার আছে। কেন? যেহেতু প্ল্যানিং করার ব্যাপারে, প্লেয়ারের মোটিভেট ব্যাপারে, তার সাথে আমি মনে করি দেশি কোচ একজন থাকবে, যে হয়তো অনেক সময় আমি বলবো না যে ভাষাগত হয় না, যে একটা মন খুলে কথা বলা, একটা যতই আপনি বলেন আমরা ইংলিশে ভালো, কিন্তু আপনি ওইভাবে কমফোর্টেবল হতে পারেন। দেশি প্লেয়ার যদি দেশি কোচের কথা বলে আমি এভাবে চাচ্ছি বা আমি এটা চাচ্ছি, তখন ও কোচকে মানে আপনার ট্রান্সলেশন করে দিবে। যেটাই হোক, আমি মনে করি বিদেশি কোচ দরকার আছে। কারণ আপনি জানেন যে আমাদের সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক,
সবকিছু এত যখন দেশি কোচ হলে হয় কি মানে এটা আমি ফিল করি, আমি জানি না কি অবস্থা। অবশ্যই দেশি কোচ দরকার, কিন্তু পুরোপুরি দেশি কোচ ওনার উপর যেমন প্রেশার থাকে, প্লেয়ারদের উপর যেমন প্রেশার থাকে, আমাদের মিডিয়া বলে আমরা সবকিছু ঢাকা কেন্দ্রিক, তখন এত ক্লোজ হয়ে যায়। ওই জন্য সবকিছু প্ল্যানিং করে আমি মনে করি হ্যাঁ দেশি কোচ শুধু বাংলাদেশ টিমে কোচিং দিবে না। যদি আমি এডি বার্লোর কথা বলি, ও কিন্তু শুধু বাংলাদেশ টিম নিয়ে চিন্তা করতো না, ও বাংলাদেশ ফিউচার নিয়ে একাডেমি কি করতে হবে, আপনার গিয়ে আন্ডার নিয়ে কি করতে হবে, আন্ডার 16 কি হবে, ওগুলো চিন্তা করতো। তো সেটাই কোচ আনতে হবে ওরকম যে কোনো একাডেমিক্যাল কোচ যাতে ও বাংলাদেশ টিমে সার্ভিস দিবে, সাথে বাংলাদেশ ক্রিকেটের ক্যালেন্ডার নিয়েও একটু প্ল্যান করবে, ওদের সঙ্গে বসবে, সিলেক্টর হোক ক্রিকেট বোর্ডের সাথেও, এটা হওয়া উচিত। তার সাথে আমি মনে করি দেশি কোচ থাকলে সুবিধা, একদমই যে দেশি কোচ হবে আমি মনে করি আমি ওটার সাথে আমি একদম একমত না। জাভেদ, এবার একটা প্রেডিকশন গেম খেলা যাক। আমি কিছু নাম তুলে ধরছি যারা বাংলাদেশের কোচের হিসেবে হয়তো দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে, অনেক কানাঘুষে শোনা যাচ্ছে এরকম। অ্যান্ডি ফ্লাওয়ার এখন খালি আছেন, ইংল্যান্ডের কোচ। আমাদের সবার প্রিয় ব্যাটসম্যান আমিনুল ইসলাম খালি আছেন, তার একটা কথা আমরা শুনতে পারছি যে তিনি হতে পারেন। শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি, অসংখ্য নাম শোনা যাচ্ছে। কি মনে হয় এদের মধ্যে কে হলে কেমন হতে পারে? এদের প্রেডিকশন গেম আমরা না, এদের মধ্যে যদি আমাকে চয়েস করে আমি আমিনুল ইসলাম বুলবুল আর অ্যান্ডি ফ্লাওয়ারকে নিব। আপনি জানেন যে নো ডাউট আমি বলবো গ্রেট প্লেয়ার, কিন্তু ফোকাসটা তখন ওখানে বেশি থাকবে। এখানে ওরা আমি মনে করি অ্যান্ডি ফ্লাওয়ার এগেনস্টে আমি খেলেছি, অনেক লম্বা সময় খেলেছি, উনিও ইংল্যান্ডের অনেক বছর কোচিং করেছেন। আমি মনে করি ও হার্ড ওয়ার্কার, ও বাংলাদেশের আমি মনে করি ওর জন্য একটু ইজি হবে, বা আমাদের জন্য ওর কাছে কাজ করে ইজি হবে। সাথে যদি আমিনুল ইসলাম বুলবুল থাকেন আমি মনে খারাপ চয়েস হবে না। যদি আমি ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলি বলি, ওরা হয়তো এমনি হয়তো 15 দিনে কাজ করতে পারে, কিন্তু পুরো ফুল টাইম কোচ আমি জানি না কতটুকু তারা সময় দিতে পারবে বা কতক্ষণ থাকতে পারবে, প্লেয়ারের সঙ্গে কত ইনভলভ থাকে। কিন্তু অ্যান্ডি ফ্লাওয়ার সঙ্গে আমি খেলেছি, আমিনুল ইসলাম বুলবুলের ফরে মানে এগেনস্টেও খেলেছি, ফরেও খেলেছি, ক্যাপ্টেন হিসাবে খেলেছি, এবং এই দুজন যদি হয় খারাপ চয়েস হবে না আমি মনে করি। আর এটা আমার প্রেডিকশন। জাভেদ, এখন স্পেশালিস্ট কোচের ব্যাপার হয়ে গেল, এবারে আমরা যদি সেগমেন্টাল কোচ বা বোলিং কোচ, ব্যাটিং কোচ এভাবে দেখি, আর দেখেন অ্যান্ডি ফ্লাওয়ারকে যদি বেস করে, অ্যান্ডি ফ্লাওয়ার নো ডাউট উনি একজন গ্রেট ব্যাটসম্যান ছিলেন, ওকে বেস করে যদি আপনার পেস বোলিং কোচ আনা হলো ফর দ্য দেশে ধরেন 2.5 মাস কাজ করবে বা 2 মাস কাজ করবে, সেটা ওয়াসিম আকরাম হতে পারে। আর অ্যান্ডি ফ্লাওয়ার যেটা ব্যাটসম্যান, ও আমি মনে করি ও মানে টেকনিক্যাল চেঞ্জে ও মোটিভেটের জন্য খুব ভালো, কারণ আমি যখন খেলতাম ওর সঙ্গে কথা বলেছিলাম। আর যেটা বলেছিলাম ফিল্ডিং কোচ স্পেশালিস্ট হয়তো যে কোনো একজন বেস্ট ফিল্ডারকে নিয়ে এসে মোটিভেট করা যেতে পারে, ফিল্ডিং আমরা এই প্ল্যানিং চাই, ম্যাচে আমরা এই টাইপের করতে চাই, এটা হতে পারে। কিন্তু বেসিক কোচ যদি অ্যান্ডি ফ্লাওয়ার হয়, মানে 1 নম্বর যে কোচ, ওর সাথে বুলবুল যদি অ্যাড করে বুলবুল ভাই, তাহলে ঠিক হবে। কিন্তু ওইটা আমি মনে করি পেস বলারকে সবসময় কাজ করতে কথা নাই, যদি এক মাঝে যেটা আমরা ছোট একটা ওয়ার্কশপের জন্য আসতে পারে। এক্স্যাক্টলি সাকলানকে এনেছিলাম, স্পিনার স্পেশালি আসলো, 2 মাস থাকলো টিমের সাথে চলে গেল। কিন্তু ওই 2 বছর 3 বছর কন্ট্রাক্ট একটা কোচকে সুযোগ দিতে হবে, উইথ প্লেয়ারদের সঙ্গে অ্যাডজাস্ট করার সময় দিতে হবে। 2 মাসে বুঝবে কোচ কি চাচ্ছে, কোচ বুঝবে যে আমি প্লেয়ারের কি চাচ্ছি, প্লেয়াররা বুঝবে, which is very important. জাভেদ, সবার শেষে আবার সবার শুরুর কথাটা আবার বলতে চাই। আপনি শুরুতে বলছিলেন যে আসলে জার্গেনসেন যে কারণে চলে যাচ্ছে, যে এক ধরনের অভিমান থেকেই, যে আসলে সমালোচনা সহ্য করতে পারেননি বা নিতে পারেননি এভাবে, এবং গত 3-4 মাস ধরে তার বিরুদ্ধে যে যেরকম ধরনের সমালোচনা হচ্ছিল। তো বিসিবির কি উচিত হবে যে নিজেদের কোচ নিয়ে নিজেদের যে পয়েন্ট অফ ভিউটা বা দৃষ্টিভঙ্গিটা কিছুটা পাল্টানো? কারণ আমরা খুব দ্রুত কোচ বলি বা ক্রিকেটার বলি, একটা প্রত্যাশার ভার চাপিয়ে দিই। কোচদের কি নির্দিষ্ট একটা সময় দেওয়া উচিত যে আচ্ছা এই গোলগুলো সেট করে দিলাম, দেন আমরা দেখি যে রেজাল্টটা কেমন আসছে 4-5 বছর বা 3 বছর, 5 বছর, 6 বছরের জন্য? দেখেন ক্রিকেটে কোচ, আমি আবারও বলছি, কিন্তু আন্ডার 16 আন্ডার 14 খুব ইম্পর্টেন্ট, ওই লেভেলে কোচ ইম্পর্টেন্ট বেশি। যে প্ল্যানিং, তো কোচ বিসিবি ওইটা তো আপনাকে দায়বদ্ধ থাকতে হবে কে তারা কি প্ল্যানিং করছে বা একাডেমি কি কথা বলছে, ওইটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা সবসময় শুধু অল্পতে আমরা মানে খুবই এক্সাইটেড হয়ে যাই, আবার অল্পতে খুব ডাউন হয়ে যাই। তাহলে যেটা আমাদের আপনি 70% খেয়াল করে কোচ দেখবেন কারো কিন্তু ভালোভাবে বিদায় হয়নি। যে আজকে তো এই কোচের সঙ্গে তাও তো অনেক কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছে, এভাবে হওয়া উচিত কে আমরা এইভাবে চাচ্ছি, আর ও তো বলবে কি না আমি এভাবে চাচ্ছি। কোচও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আপনি জানেন যে আমরা কিন্তু কোচের উপর যখন ভালো করি তখন প্রচুর একদম বাহবা দিই, আবার যখন খারাপ করি এত সমালোচনা হয়। এটা বুঝতে হবে কে শুধু কি কোচই দায়ী, সবাই তো ওভারঅল সবাই দায়ী থাকে।
প্রথম তো প্লেয়ারের দায়িত্ব হইতে হবে, কেন তারা মাঠে খেলে। তারপর সাইড দিয়ে আপনার গিয়ে বিসিবি ডাইরেক্টর বলেন বা এই যেটা বলে আপনার কানাকুশি অনেক হয়, ওইটা বলে ভাই তুমি এটা মাথা ঘামা না, কোচের সঙ্গে আমি কথা বলছি। তখন এগুলো সব কিছু নিয়ে এত, আমি আগেও বলেছি ঢাকা কেন্দ্রিক আমরা, তখন ও কোচও প্যানিক হয়ে যায়, সিলেক্টরও প্যানিক হয়ে যায়, ক্যাপ্টেনও প্যানিক হয়ে যায়। এটা হওয়া উচিত যে বিসিবি একটা ফাইন টিউনিং করে নেবে সবকিছুতে, আশা করব। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এখন এই পর্যন্ত, আরো একজনে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলার সাথেই থাকুন।